নমস্কার বন্ধুরা, আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি। সেটা হচ্ছে ফিজিওলজি অপশনাল যে পেপার রয়েছে সেগুলোর ধারাবাহিকভাবে আলোচনা। সেই ধারাবাহিকভাবে আলোচনার মধ্যে আমরা বিগত 6 বছরের পেপার 1 এবং পেপার 2 এগুলো নিয়ে আমরা বিশদে আলোচনা করব। যদি তারপর সময় পাওয়া যায় তাহলে পরবর্তী সময়ে আরও পূর্ববর্তী বছর 16 কিংবা 15 এগুলো নিয়ে আলোচনা করা যাবে। 2016-15 এগুলো নিয়ে আলোচনা করা যাবে। তো এই ভিডিওতে শুরুতে কিছু কথা আগে বলে রাখি। সেটা হচ্ছে এটা কোনো গ্র্যাজুয়েশন কোর্স নয় যে আমি তোমাদের ডিটেলসে বোঝাবো আর তোমরা সেগুলো ডিটেলসে এখানে বুঝবে। আমি এখানে যতটা দরকার ঠিক ততটুকুনি বোঝাবো, ঠিক আছে? আর এই যে কোশ্চেন পেপার যেটা রয়েছে সেখানে যদি আলোচনা করতে গেলে আমরা বুঝতে পারবো 3 ঘন্টা সময়কালের মধ্যে কিন্তু তোমাদের 60 থেকে 65খানা কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে। তার মধ্যে প্রতি পেপারে কমপক্ষে হলেও 7 থেকে 8খানা ছবি আঁকতে হবে, ঠিক আছে? এত কিছু করার পর খুব একটা বেশি সময় পাওয়া যায় না ইনডেপথে সমস্তগুলো লেখার বা করার। এর পূর্ববর্তী সময় মানে 2019 বা তার আগের সময়গুলোতে আমরা দেখেছিলাম যে একটা কোশ্চেন যে থাকছে তার নাম্বার থাকছে 12, কোনোটায় থাকছে 16, 15 বা নিদেন পক্ষে 10 বা 8। এখন সেই বিষয়গুলো নেই। চারের এমন এমন প্রশ্ন দিচ্ছে 4 নাম্বার বা 5 নাম্বার, সেখানে তোমাকে ছবি আঁকতে হবে। বা আগের যে আমরা পরিচিত কোশ্চেন পেয়েছি 8 বা 9 নাম্বারের কিংবা 10 নাম্বারের, সেগুলোকে শর্ট ফর্মে করে কিন্তু এখন 4 বা 5 নাম্বারের মধ্যেই তোমাকে লিখতে হবে। যার ফলে তুমি সেখানে কোয়ান্টিটি কোয়ালিটি কতটা কমাবে সম্পূর্ণভাবে সেটা কিন্তু তোমার ব্যাপার। আর যদি ভাবো যে কোয়ালিটি দিয়ে আমি কোশ্চেন পেপার লিখে আসবো, কোশ্চেনটা দেখে অ্যান্সার পেপার লিখে আসবো, সেক্ষেত্রে তাহলে দেখবে তোমাদের কোয়ান্টিটি কমে গেছে। হয়তো তোমাদের 60খানার জায়গায় মোটামুটি 50 বা 55খানা কোশ্চেনের অ্যান্সার কিন্তু লিখে আসবে। কিছু নাম্বার যাতে না ছাড়া যায় সেই জন্যই এইরকম প্রচেষ্টা হলো। আর রিসেন্টলি 2022 সালের পেপার 2 এবং 2023 সালের পেপার 1 পেপার 2 তে প্রচুর পরিমাণে নতুন কোশ্চেন ইন্ট্রোডিউসড হয়েছে। তো সেগুলো নিয়েও আমরা এখানে ধারাবাহিকভাবে আলোচনা করব। এই সিরিজটা সকলের জন্য যারা মানে ফিজিওলজি অপশনাল নিয়ে পড়তে ইচ্ছুক বা ফিজিওলজি অপশনাল নিয়ে পড়াশোনা করছে, তাদের এই জিনিসটা কিন্তু খুবই কার্যকরী হবে। আচ্ছা, চলো শুরু করা যাক। 2023 সালের পেপার 1 এর কোশ্চেনটা এসেছিল, হোয়াট ইজ আইসোইলেকট্রিক পিএইচ অ্যান্ড স্টেট ইটস সিগনিফিক্যান্স। আইসোইলেকট্রিক পিএইচ বলতে আমরা কী বুঝি এবং এর সিগনিফিক্যান্স কী। আইসোইলেকট্রিক পিএইচ যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা ইতিপূর্বে বহুবার এসছে। এখান থেকে ভাঙা ভাঙা বেশ কিছু কোশ্চেন 4 নাম্বার, 6 নাম্বার কিংবা গ্লাইসিন বা অ্যালানিন যে অ্যামাইনো অ্যাসিডগুলো রয়েছে তার যে চার্ট বা তার ভ্যালু, এইরকম কোশ্চেন আমরা ইতিপূর্বে পেয়েছি। আচ্ছা, এখানে বলে রাখা দরকার যে অ্যামাইনো অ্যাসিডের যে স্ট্রাকচার রয়েছে সেখানে আমরা দুখানা মূলক পাই, একটা হচ্ছে অ্যামাইনো মূলক এবং আরেকটা পাই আমরা কার্বক্সিল মূলক, ঠিক আছে? তোমরা ছবিটা যদি জুম করে দেখাই তোমাদেরকে, দেখো অ্যামাইনো মূলকও আছে এবং কার্বক্সিল মূলকও কিন্তু রয়েছে এখানে। এই যে মূলকগুলো রয়েছে সেই মূলকগুলো বিভিন্ন পিএইচের মধ্যে তাদের দেখা যায়। বৈশিষ্ট্য প্রকরণও তোমরা বলতে পারো বাংলায়। আমি বাংলা ইংলিশ দুটো বিষয়ে বলছি। তো এই যে ক্যারেক্টার তাদের দেখা যাচ্ছে সেটাই হচ্ছে মানে এই চার্টের মূল আলোচনার বিষয়। এখানে দেখো তোমরা যে ভ্যালুগুলো পাবে সেই ভ্যালুগুলো হচ্ছে PK1-এ পাচ্ছি 2.4, আইসোইলেকট্রিক পিএইচে পাচ্ছি 6 এবং PK2-তে পাচ্ছি 9.6। দেখো PK1-এ 2.34 লেখা আছে, কিন্তু সেটা না রেখে আমরা সোজাসুজি মনে রাখতে পারি 2.4 হিসাবে অ্যাজ এ মাল্টিপল অফ 6। পিআইকে মনে রাখতে পারি সোজাসুজি 6 এবং PK2 সেটাকে পেতে পারি 9.6 হিসাবে। এবার দেখো যে পিআই বা আইসোলেট্রিক পিএইচে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে 6। আমরা কিন্তু যে অ্যামাইনো অ্যাসিডটা রয়েছে তার মধ্যে দেখো উপরের দিকে রয়েছে আমাদের অ্যামাইনোমূলক এবং নিচের দিকে রয়েছে কিন্তু কার্বক্সিলমূলক। সেটাকে যখন ডান দিকে বেসিক মিডিয়ামে নিয়ে যাচ্ছি, বেসিক মিডিয়ামে কী পাচ্ছি আমরা, প্রচুর পরিমাণে OH বা হাইড্রক্সিল মূলকের প্রাচুর্য থাকে, ঠিক আছে? সেখানে এই যে অ্যামাইনোমূলক সেই অ্যামাইনোমূলকটা রয়েছে, কিন্তু অ্যাসিডের যে H+ আয়নটা রয়েছে, H+ আয়নটা OH আয়নের সঙ্গে মিশে জল উৎপন্ন করেছে। তেমনিভাবে দেখো অ্যাসিডিক মিডিয়াম যখন আসছে, অ্যাসিডিক মিডিয়ামের মধ্যে কিন্তু H+ আয়ন প্রাচুর্য রয়েছে, যার ফলে H+ আয়নটা NH3 বা অ্যামাইনো মূলক হিসেবে এখানে রয়েছে। আচ্ছা, এখানে দেখো কিছু কিছু জিনিস দেওয়া আছে সেগুলো নোট করে নেবে বা তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো, কোনো ব্যাপার নেই। আর জুইটার আয়ন ফরমেশন, এই কোশ্চেনটা যেটা বহুবার আগে পরীক্ষায় এসছে, অ্যামাইনো অ্যাসিড যে পিআই অর্থাৎ আইসোইলেকট্রিক PH6 যেটা, সেই PH6-এ জুইটার আয়ন রূপে থাকে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে সেখানে কিন্তু দুটো মূলকই রয়েছে। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি অ্যামাইনো মূলক এবং কার্বক্সিল মূলক। দেখো পার্টের যে সেকেন্ড কোশ্চেনটা আসছে
স্টেট ইটস সিগনিফিক্যান্স, অর্থাৎ এর গুরুত্ব কী। দেখো সিগনিফিক্যান্স শব্দটাদের মধ্যে রয়েছে এস, আমরা এইভাবে মনে রাখতে পারি যে তিনখানা আমরা গুরুত্ব এখানে লেখার জন্য পাবো। একটা হচ্ছে প্রোটিন সলিউবিলিটি, প্রোটিনের সলিউবিল যে বিষয়টা সেটা কিন্তু আইসোইলেকট্রিক পিএইচের উপর নির্ভর করে। প্রোটিন সেপারেশন আমরা করতে পারি আইসোইলেকট্রিক পিএইচে, এবং প্রোটিনের স্টেবিলিটি সেটা আইসোইলেকট্রিক পিএইচের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এখানে প্রোটিন আর অ্যামাইনো অ্যাসিড কিন্তু অলমোস্ট সিমিলার হিসাবেও তোমরা লিখতে পারো। ঠিক আছে, প্রোটিনের যে সলিউবিলিটি সেটা ডিপেন্ড করে কিন্তু আইসোইলেকট্রিক পিএইচের উপরে। প্রোটিনের মূল যে একক সেটা হচ্ছে তো মানে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, যে অ্যামাইনো অ্যাসিডগুলো যখন অ্যাসিডিক মিডিয়ামে যাচ্ছে তখন কিন্তু ডিনেচিওর্ড হয়ে যায়, ডিনেচুরেশন অফ প্রোটিন পরীক্ষায় আসা কোশ্চেন রিসেন্টলি। প্রোটিন সেপারেশন অর্থাৎ অনেক রকমের যখন অ্যামাইনো অ্যাসিড রয়েছে বা প্রোটিন যে রয়েছে সেখান থেকে কিন্তু আমরা প্রোটিনকে সেপারেট করতে পারছি। ঠিক আছে, প্রোটিন সেপারেশনের মেন ফাংশন হচ্ছে যে প্রোটিনের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিডের ভাগ বেশি সেই পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডের আইসোলেট্রিক পিএইচ যখন অ্যাচিভ হচ্ছে তখন কিন্তু সেই প্রোটিনটা আমাদের সেপারেটেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটার প্রেসিপিটেশন হচ্ছে। আর প্রোটিনের যে স্টেবিলিটি রয়েছে সেটা কিন্তু আইসোইলেকট্রিক পিএইচের উপর নির্ভর করে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যখন খুব হার্শ কন্ডিশনে যাচ্ছে, অর্থাৎ পিএইচের যে তারতম্য সেটা যখন বেশি হচ্ছে তখন কিন্তু তার স্টেবিলিটি যেটা থাকছে স্টেবিলিটি নষ্ট হয়ে যাচ্ছে। দেখো তোমরা এবার সেকেন্ড কোশ্চেনে চলে আসছি আমরা, সেটা হচ্ছে ডিসকাস ব্রিফলি দ্য গ্লাস ইলেকট্রোড মেথড অফ পিএইচ ডিটারমিনেশন। গ্লাস ইলেকট্রোড মেথডে পিএইচ ডিটারমিনেশনের মূল মানে যে ক্রিয়া প্রণালী সেটা ব্যাখ্যা করো। ঠিক আছে, বাংলায় বলতে গেলে তো এই কোশ্চেনটা নিউলি ইন্ট্রোডিউসড কোশ্চেন, আগে কোনোবার আসেনি ডাব্লিউবিসিএসে, এবারই ফার্স্ট ইন্ট্রোডিউসড হয়েছে। তো এখানে দেখো যে ছবিটা ভালো করে, মোট 5খানা স্ট্রাকচার কিন্তু আমরা এখানে পাবো। ঠিক আছে, 5খানা স্ট্রাকচারের মধ্যে দেখো যে ইয়েলো কালারের লিকুইডটা রয়েছে, ইয়েলো কালারের লিকুইডের মধ্যে রয়েছে কিন্তু ইলেকট্রোড 1। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে নীল রঙের যে লিকুইড রয়েছে তার মধ্যে রয়েছে ইলেকট্রোড 2। তার মধ্যে দেখো দুখানা বিকার রয়েছে, একটা ছোট এবং আর একটা হচ্ছে বড়। যেটা হচ্ছে ছোট, যেটা টেস্ট টিউবের মতো দেখতে, সেটার মধ্যে ইয়েলো কালারের যে লিকুইড রয়েছে সেটা হচ্ছে নোন একটা সাবস্ট্যান্স রয়েছে যার পিএইচ আমরা জানি, এবং টেস্ট সলিউশন হিসেবে সেই সাবস্ট্যান্সটাকে রাখা হয়েছে যেটার মানে আমরা ডিটারমাইন করতে চাইছি সেই সাবস্ট্যান্স যার পিএইচ কিন্তু আমরা জানি না। আর আরেকটা দেখো যে টেস্ট টিউবটা রয়েছে ভেতরে ইয়েলো কালারের, ওখানে রয়েছে থিন গ্লাস মেমব্রেন, অর্থাৎ গ্লাসের যে মেমব্রেন রয়েছে সেই গ্লাসের মেমব্রেনের যে ভূমিকাটা কি আমরা এই কোশ্চেনের মধ্যে আলোচনা করব। ঠিক আছে, তাহলে কটা স্ট্রাকচার পেলাম আমরা এখানে? মোট 5টা। ইলেকট্রোড 1 পাচ্ছি নন লিকুইডের মধ্যে, আননন লিকুইডের মধ্যে পাচ্ছি ইলেকট্রোড 2, দুখানা সলিউশন পাচ্ছি, একটা হচ্ছে ইয়েলো কালারের যেটা টেস্ট টিউবের মধ্যে, আর ব্লু কালারের যেটা হচ্ছে বড় বিকারটার মধ্যে রয়েছে, যেটা পিএইচ আমরা ডিটারমাইন করতে চাইছি। আর টেস্ট টিউবের নিচে রয়েছে থিন গ্লাস মেমব্রেন। এখানে যে পিএইচ ডিটারমিনেশন করছে সেটা তো সব জায়গায় মানে প্রসিডিওর সেম, হাইড্রোজেন আয়নের যে কনসেন্ট্রেশন সেটাই কিন্তু সেন্সিটিভিটির উপর ডিপেন্ড করছে। সেটার কনসেন্ট্রেশন যত বেশি হবে তত সেই মলিকিউল বা সেই সাবস্ট্যান্সের কিন্তু পিএইচ কম হবে, সেই সলিউশনের পিএইচ কম হবে। ঠিক আছে, এটাই হলো মূল বিষয়। অর্থাৎ যে সলিউশনের হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যত বেশি হবে সেই সলিউশনের পিএইচের পরিমাণ কিন্তু তত কম হবে। ঠিক আছে, এবার দেখো যখন এর মধ্যে দিয়ে ইলেকট্রিক পাস করছে তখন পার্টিকুলারলি দুখানা যেহেতু আলাদা আলাদা সলিউশন রয়েছে তার মধ্যে কিন্তু একটা পোটেনশিয়াল ডিফারেন্স যার ইউনিট হচ্ছে ভোল্টেজ, সেটা কিন্তু জেনারেট করছে। ঠিক আছে, আর সেখানে আমরা পাচ্ছি যে ডিটারমাইন করতে পারছি যে এইচ প্লাসের যে কনসেন্ট্রেশন সেটার কতটা পার্থক্য রয়েছে সেটাই আমরা করতে পারছি। আর একটা দেখো ইলেকট্রোড এর ক্ষেত্রে রেফারেন্স ইলেকট্রোড হিসেবে ব্যবহার করা হয়, এটা তোমরা চাইলে লিখতে পারো, সময় না পেলে নাও লিখতে পারো। রেফারেন্স ইলেকট্রোড ব্যবহার করা হয় সব জায়গায়, রেফারেন্স একটা জায়গায় ব্যবহার করা হয় এখানে বলে নয়, বিভিন্ন ক্ষেত্রে। এর কারণ হচ্ছে যাতে টেস্টের রেজাল্ট যেটা রয়েছে সেটা অ্যাব্রাপ্টলি খুবভাবে যাতে চেঞ্জ না আসে, যাতে যেটা ভ্যালু তার কাছাকাছি যাতে ভ্যালুটা আমরা আনতে পারি, সেজন্য রেফারেন্স ইলেকট্রোড ব্যবহার করা হয়। রেফারেন্স ইলেকট্রোড ব্যবহার করার এই একটাই কারণ। ঠিক আছে, তো ছবিটা আঁকবে এইভাবে 5টা পয়েন্ট দিয়ে দেবে, তোমাদের কোশ্চেনটা কিন্তু ইজিলি হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা চলে আসলাম 1C কোশ্চেনে, সেটা হচ্ছে ডিফারেন্ট ব্লাড বাফার সিস্টেম। এটা 3 নম্বরে কোশ্চেন এসেছিলো। এখানে আমরা রেসপিরেশন চ্যাপ্টারের অনেক কোশ্চেন আগে পেয়েছি। ঠিক আছে, এছাড়া রেনাল চ্যাপ্টারের কোশ্চেন আগে পেয়েছি। এবার ব্যাপার হলো যে সোজাসুজি নামগুলো যেহেতু জানতে চেয়েছে যার ফলে কোশ্চেনটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে। প্রথমে দেখো বাইকার্বনেট বাফার সিস্টেম,
কার্বনিক অ্যাসিড এবং তার প্রোডাক্ট হচ্ছে বাইকার্বনেট। এখানে হচ্ছে ফসফেট বাফার সিস্টেম, মনোহাইড্রোজেন ফসফেট এবং ডাইহাইড্রোজেন ফসফেট। প্রোটিন বাফার সিস্টেমের মধ্যে আমরা পাচ্ছি হিমোগ্লোবিন, প্লাজমা প্রোটিন রয়েছে। প্লাজমা প্রোটিনের মধ্যে সবথেকে বেশি পরিমাণে আমরা পাই অ্যালবুমিন, তার নিচে পাই আমরা গ্লোবুলিন, সবথেকে কম পাই ফাইব্রিনোজেন, মানে মেন যে প্রোটিনগুলো তার মধ্যে। এখন আমার বক্তব্য হচ্ছে যে কীভাবে প্রোটিন কাজ করে, বাকিগুলো তো তোমরা জানো বা অন্য চ্যাপ্টারে পড়েছো। প্রোটিনের মধ্যে অনেক খাঁজ থাকে, ঠিক আছে? প্রোটিনের মধ্যে খাঁজে যে জায়গাগুলো থাকছে সেখানে তারা ইলেকট্রন বা প্রোটন সেগুলো কিন্তু ফ্রিলি এক্সচেঞ্জ করতে পারে। অর্থাৎ হাইড্রোজেন আয়ন যে রয়েছে সেটাকে ওরা এন্ট্র্যাপ করে রাখতে পারে একটা প্রোটিন, এবং যখন দরকার হবে তখন কিন্তু হাইড্রোজেন আয়নটাকে ডোনেটও করতে পারে। সেইভাবে কিন্তু একটা বড় প্রোটিন যার ওজন কয়েক হাজার ডালটন বা কয়েক লক্ষ ডালটন, তারা কিন্তু বাফার সিস্টেম হিসেবে কাজ করে। এবার দেখো 1D নাম্বার কোশ্চেনে চলে এসেছি। সেখানে ডেসক্রাইব ব্রিফলি রোল অ্যাবাউট ব্লাড বাফার সিস্টেম মেনটেনিং ব্লাড পিএইচ। এই কোশ্চেনটা আগে আসা কোশ্চেন। এই কোশ্চেনের যে পয়েন্টগুলো দেখো, সেটা হচ্ছে রেজিস্টিং পিএইচ চেঞ্জ, অর্থাৎ পিএইচকে চেঞ্জ করতে দিচ্ছে না। ব্লাড বাফার যে সিস্টেমগুলো আগে পড়লাম সেগুলো কিন্তু চেঞ্জ করতে দিচ্ছে না চট করে, অর্থাৎ ব্লাডের অ্যালকালোসিস বা অ্যাসিডোসিস সেটা কিন্তু হতে দিচ্ছে না। যার ফলে একটা মানুষ যখন সুস্থ থাকে তখন মেইনলি রেসপিরেশন এবং কিডনি এই কাজগুলো করে, কিন্তু যখন একটা পেশেন্ট ডায়ালিসিসে চলে যায় তখন কিন্তু এই পিএইচ চেঞ্জগুলো খুব ভালোভাবে হয় না, বা যাদের ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যালকালোসিস বা অ্যাসিডোসিসের ক্ষেত্রে হাইড্রোজেন আয়ন হাইড্রোক্সিল আয়নের তারতম্যটা চেঞ্জ হয়। তারপরে দেখো আমাদের যে ব্লাডের যে পিএইচ রয়েছে সেই পিএইচ একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে থাকে, 7.35 টু 7.45। এই ন্যারো রেঞ্জের বাইরে যদি যাই, তাহলে নিচে যদি যাই 7.35-এর নিচে হবে অ্যাসিডোসিস, যেটা ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে, আর ক্রনিক অ্যালকালোসিস যেটা হচ্ছে 7.45-এর থেকে বেশি। নিউট্রালাইজিং মেটাবলিক অ্যাসিড, অর্থাৎ মেটাবলিক অ্যাসিড যেটা তৈরি হচ্ছে বা কিটোন বডি তৈরি হচ্ছে সেটা কাজ দিচ্ছে। বাফারিং হাইড্রোজেন আয়ন, আগেই বললাম যে হাইড্রোজেন আয়নের বাফারে কিন্তু কাজে দেয়, ঠিক আছে? সাপোর্টিং রেসপিরেটরি রেনাল সিস্টেম, এটা আমরা ডিটেলসে অন্য কোশ্চেনে পড়বো। আর টিস্যু ড্যামেজ যেটা রয়েছে, টিস্যু ড্যামেজ কিন্তু হতে দেয় না। এটা একটা বড় ব্যাপার, কারণ নির্দিষ্ট পিএইচের বাইরে যদি যাই তাহলে কিন্তু অনেক সময় টিস্যু ড্যামেজ হয়ে যায়। সেই টিস্যু ড্যামেজটাকে এই H+ আয়ন যাতে অ্যাকুমুলেশন না হয় সেজন্য আমাদের শরীর সবসময় কাজ করে। আচ্ছা, হোয়াট ইজ অসমোসিস? অসমোসিসের কাকে বলা হয়ে থাকে এবং অসমোসিসের ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা সেলের সার্ভাইভালের জন্য কীভাবে কাজ করে সেটা হচ্ছে এই কোশ্চেনের আলোচনা। অসমোসিস ইজ দ্য মুভমেন্ট অফ ওয়াটার, ঠিক আছে? এখানে ওয়াটার ইন জেনারেল বলা হয়েছে, বডির সাপেক্ষে বলা হয়েছে। এখানে তোমরা সলভেন্টও লিখতে পারো। সলভেন্ট অর্থাৎ ওয়াটারের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, যার ফলে ইকুইলাইজিং দ্য সলিউট কনসেন্ট্রেশন। সলিউট আর সলভেন্টের মধ্যে পার্থক্যটা হলো এই যে লবণ জলের মধ্যে যেটা থাকছে, জল হচ্ছে কিন্তু সলভেন্ট আর লবণ হচ্ছে কিন্তু সলিউট। অর্থাৎ লবণের কনসেন্ট্রেশনটা আমরা সমান করতে চাইছি, আর কার মুভমেন্ট হচ্ছে, জলের মুভমেন্ট হচ্ছে। তোমরা ডেফিনেশনটা দেখে নেবে, ডেফিনেশনটা লিখবে। আচ্ছা, যেখানে পয়েন্টগুলো দেখো তোমরা ফার্স্টেই 3 নাম্বার পয়েন্টে আসো, সেটা হচ্ছে নিউট্রিশন আপটেক। নিউট্রিশন আপটেক এটা 1 নাম্বার পয়েন্ট দেবে, নিউট্রিশন আপটেকে সাহায্য করছে। 2 নাম্বার পয়েন্টে সেখান থেকে ভেবে লিখতে পারবে ওয়েস্ট রিমুভাল, রেনাল এক্সক্রিটরি সিস্টেমে যাচ্ছে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে মেনটেন সেলের শেপ যেটা রয়েছে সেটা মেনটেন করতে সাহায্য করছে। 4 নাম্বার পয়েন্টে আসছে দেখো সেল ভলিউম, তো শেপ আর ভলিউম অলমোস্ট সিনোনিমাস, তোমরা সেভাবে লিখতে পারবে। 5 নাম্বার হচ্ছে সাপোর্ট সেলুলার প্রসেস যেটা রয়েছে সেখানে সাহায্য করছে, আর সেলুলার হোমিওস্টেসিস যেটা রয়েছে সেটা মেনটেন করতেও কিন্তু সাহায্য করছে। দেখো 2 দাগের কোশ্চেনে চলে আসছি, সেটা হচ্ছে হোয়াট টাইপ অফ প্রেশার ইজ অসমোটিক প্রেশার। অসমোটিক প্রেশার বলতে আমরা কী বুঝি? ডেসক্রাইব ফ্যাক্টরস অ্যাফেক্টিং অসমোটিক প্রেশার। কী কী ফ্যাক্টর অ্যাফেক্ট করছে একটা অসমোটিক প্রেশারকে? এখানে দেখো অসমোটিক প্রেশার ইজ এ টাইপ অফ হাইড্রোস্ট্যাটিক প্রেশার extracted by a solution to prevent the flow of solvent molecule into it through semi-permeable membrane driven by concentration gradient. এটা তোমরা একবার পড়ো, ততক্ষণ আমি তোমাদের বলি। ধরে নাও জলের মধ্যে একটা কিসমিস রয়েছে। এবার জলের মধ্যে কিসমিসের ক্ষেত্রে দেখো এক্সার্টেড বাই এ সলিউশন, তাহলে সলিউশন বলতে কিন্তু এখানে কিসমিসের কথাই ভাববে, ঠিক আছে? তাহলে কিসমিসটা অ্যাজ এ হোল সলিউশন, কিসমিস কী করছে? প্রেশার জেনারেট করছে। এইভাবে ভাবলে মনে রাখতে সুবিধা হবে। কী প্রিভেন্ট করছে তার ফলে?
সলভেন্ট মলিকিউল ইনটু ইট, যাতে কিশমিশের মধ্যে জল না ঢোকে এবং জল ঢুকে কিশমিশটা যাতে ফুলে না যায়, তার জন্য কিশমিশ যে বাধাটা দিচ্ছে তাকে বলা হচ্ছে অসমোটিক প্রেশার। এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। জলের মধ্যে কিশমিশ আছে, কিশমিশ বাইরে থেকে যখন জল আসছে তখন সেটাকে বাধা দিচ্ছে, সেটাই হলো কিন্তু অসমোটিক প্রেশার। এবার দেখো, এটা আমরা ক্লাস 11-12 পড়েছি, সেটা হচ্ছে ইকুয়েশন যেটা রয়েছে সেটা হচ্ছে পাই ইজ ইকাল টু সিআরটি। পাই হলো অসমোটিক প্রেশার, ঠিক আছে? পাই হচ্ছে অসমোটিক প্রেশার, সি হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট, সি হলো কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার। তো অসমোটিক প্রেশার এর ক্ষেত্রে অসমোটিক প্রেশারের ইউনিট তোমরা কমেন্টে জানাবে যে কী হচ্ছে, ঠিক আছে? আর কনসেন্ট্রেশন অফ সলিউট যেটা, সেটা হচ্ছে মোল পার লিটার, ঠিক আছে? মোল পার লিটার। ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের ক্ষেত্রে জানি 0.082 অ্যাটমসফিয়ার, উপরে হবে অ্যাটমসফিয়ার, নিচে হবে মোল ইন্টু কেলভিন। টেম্পারেচারের এসআই ইউনিট হলো কেলভিন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যখন কাটাকুটি করবে, কাটাকুটি করে দেখতে পাবে যে এর যে ইউনিট হচ্ছে সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার। কোনো কোনো জায়গায় দেখবে পাস্কালও রয়েছে, পাস্কালও যেহেতু আমাদের প্রেশারেরই ইউনিট। আর একটা অ্যাটমসফিয়ার ইজ ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার ইজ ইকুয়াল টু 10⁶ পাস্কাল, ঠিক আছে? এটাই মনে রাখবে। আর তোমরা যদি এটাকে লেখো বা কাটাকাটি ফর্মে লেখো, তাহলে কিন্তু সেকেন্ডটাই যে কোশ্চেনটা রয়েছে 2C আগের কোশ্চেন, এক্সপ্লেন ব্রিফলি ভ্যান ডফস ল অফ অসমোটিক প্রেশার, এই কোশ্চেনটার অ্যান্সারটাই কিন্তু তোমরা লিখে ফেললে অ্যাকচুয়ালি। মানে এখানে রিপিটেশন অফ কোশ্চেন আছে, এই গোটা পেপারে 2-3বার জায়গায় আছে যেখানে রিপিটেশন অফ কোশ্চেন কিন্তু আমরা পেয়েছি, ঠিক আছে? এটা কিন্তু ইউনিটলেস নয়, ইউনিট হচ্ছে 1 অ্যাটমসফিয়ার বা পাস্কাল। অ্যাটমসফিয়ার না, অ্যাটমসফিয়ার আর পাস্কাল। তারপরে আজকে আমাদের লাস্ট কোশ্চেনে আমরা আলোচনায় চলে আসছি, সেটা হচ্ছে আলট্রাফিল্ট্রেশন এবং ডায়ালিসিসের মধ্যে কী কী পার্থক্য রয়েছে সেটা জানতে চাইছে এই কোশ্চেনে। এই কোশ্চেনটা একদম নতুন কোশ্চেন, আগে কোনোদিনও কিন্তু কোশ্চেনটা আসেনি। এখানে দেখো যে আলট্রাফিল্ট্রেশনের মেন পারপাস হচ্ছে সলিউট বা লবণ, হ্যাঁ মনে রাখো, সেটাকে কনসেন্ট্রেট করা বা রিমুভ করা। এক্সেস ওয়েস্ট বলতে তোমরা লবণও মনে রাখতে পারো। তাহলে কনসেন্ট্রেশন অফ সলিউট, লবণকে কনসেন্ট্রেট করা বা ওয়েস্ট রিমুভালকে, ঠিক আছে? এখানে আলট্রাফিল্ট্রেশন আর ডায়ালিসিসের মধ্যে ব্যাপার হচ্ছে আলট্রাফিল্ট্রেশন মোর অফ এ মেকানিক্যাল, আমাদের ফিজিওলজিক্যাল প্রসেসের মাধ্যমে খুব কম আসে। আর ডায়ালিসিস তো বুঝতেই পারছো, ডায়ালিসিস হচ্ছে কিন্তু একটা মানে অনেকটা ফিজিওলজিক্যাল প্রসেসের মধ্যে পড়ছে, ঠিক আছে? আলট্রাফিল্ট্রেশন হ্যাভ লার্জার পোর্স, ডায়ালিসিসের যে মেমব্রেন রয়েছে, সেমি পারমিয়েবল মেমব্রেন রয়েছে, সেখানে কিন্তু পোরগুলো হচ্ছে ছোটো ছোটো। আলট্রাফিল্ট্রেশন প্রেশার ড্রিভেন ফিল্ট্রেশন, অর্থাৎ আলট্রাফিল্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে প্রেশার দিতে হচ্ছে, তার ফলে সেখানে ফিল্ট্রেশনটা হচ্ছে। আর ডায়ালিসিসটা হচ্ছে ডিফিউশন মেকানিজম করছে, ডিফিউশন মেকানিজমের ফলে কিন্তু এখানে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে মুভমেন্ট হচ্ছে। আলট্রাফিল্ট্রেশন বায়োটেকনোলজি যেটা তোমাদের বললাম, বা কলকারখানা এইসব জায়গায় ইউজ করা হচ্ছে, রিভার্স অসমোসিস এসব জায়গায় ব্যবহার করা হচ্ছে, যেখানে জল আমরা খাই রোজ, সেটা হচ্ছে আলট্রাফিল্টার্ড। আর ডায়ালিসিস তো বুঝতেই পারছো, যাদের কিডনি ফেলিওর হয়ে যাচ্ছে, অ্যাকিউট রেনাল ফেলিওর, ক্রনিক রেনাল ফেলিওর, সেক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। আর আলট্রাফিল্ট্রেশনে দেখো কি দেখলাম একটু আগে, লার্জার পোর রয়েছে, ঠিক আছে? এক্সেস ওয়াটার, স্মলার সলিউট, ঠিক আছে? আর ডায়ালিসিসের ক্ষেত্রে কী হচ্ছে, ডায়ালিসিসের ক্ষেত্রে কিন্তু ইউরিয়া, ক্রিয়েটিনিন এইগুলো ব্লাড থেকে রিমুভ করছে। প্রসঙ্গত উল্লেখ্য 2022 সালে ইউরিয়া এবং ক্রিয়েটিনিনের ভ্যালু ব্লাডে কত সেটা কিন্তু এসেছিল, তো তোমরা কমেন্টে জানিও। আর এক্ষেত্রে একটাই বলার যে তোমরা স্ক্রিনশট নিয়ে লিখবে, আর কোনো কমেন্ট থাকলে জানাবে, ঠিক আছে? এটা কোনো গ্র্যাজুয়েশন কোর্স নয়, এটা একটা কম্পিটিটিভ এক্সামের কোর্স, যেখানে তোমরা অল্প সময়ের মধ্যে সমস্ত সাবজেক্ট তোমাদের পড়তে হবে। যদি স্পিড বেশি লাগে তাহলে একটু স্পিড কম করে শুনবে, যদি স্পিড কম মনে হয় তাহলে একটু স্পিড বেশি করে শুনবে, ঠিক আছে? আর ভালো লাগলে জানিও, খারাপ লাগলেও জানিও কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে, কারণ ভিডিওটা বানানো আমার নতুন এই ফরম্যাটে, তাহলে ইমপ্রুভ করবার চেষ্টা করব।